আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব ২৭। আচানক কর্কশধারীতে চমকালো মেঘা ঘন পলক ফেলল। রৌদ্রের ছায়াতলে সেঁপটে যাওয়ার দরুন বৃষ্টি ফোঁটা প্রথমে ভেজাচ্ছে রৌদ্রকে, অতঃপর লম্বাটে লোকটার চোয়াল চুয়ে চুয়ে টপ টপ করে বিন্দুকণা এসে পড়ছে অনুচ্চ রমণীর মুখের ওপর, ভিজে জবজবে দুজনাই। সেকেন্ড কয়েক চোখাচোখিতে কাটলো, অতঃপর নিজেকে সামলে রৌদ্রকে ঠেলে ওর থেকে দূরে সরালো মেঘা। এতক্ষণে ধ্যানে ফিরল সে, বৃষ্টির বেগ কমছে না, একাধারে চলছে। রৌদ্রও ভিজে একাকার। মেঘা দু কদম পিছিয়ে আসতেই ফের কাঠ কণ্ঠস্বরে ধমকালো বেপরোয়া লোকটা, কথা বলছিস না কেন? খুব নাচার শখ তোর? এখানেই সাত সকালে ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজছিস কেন ইডিয়েট? ভেজার ইচ্ছে হয়েছে তাই ভিজছি, আপনার কি? সব আমার ইচ্ছে হয়েছে তাই ভিজছিস? ট্রাস্ট মি, যদি জ্বর বাঁধা সেভাবে, তাহলে বাকি ৪৭টা থাপ্পড় একদিনে বসাবো তোর গালে। আপনি কে আমাকে মারার? আমার জ্বর আসলেই বা আপনার কি? আবার জিগাই ইডিয়েট, সব আমার বুঝলি? তুইও আমার, তোর শরীরে অন্য কেউ বাসা বাঁধবে না, কোনো অসুখও নয়, কেবলই আমি নামক সুখ থাকবে তোর জীবনে। মেঘা দাঁত পিষে ফোঁস করে শ্বাস ফেললো, মুখ বাঁকালো। রৌদ্র বেখালে বলে ফেলেছে কথাটা, রিমঝিম শব্দের সাথে অর্ধেক কথা মিলিয়ে যায়। মেঘা বিড়বিড় করে রাগে, শুকনা ছাই, আজ তো একটা অসুখ আপনি আমার জীবনের। বৃষ্টি চাপিয়ে হাওয়ার টালে রৌদ্রের কানে পৌঁছেছে কথাটা। অধর ঠেলে বক্র হাসি সে বিড়বিড় করে নিজেও, আমি নামক অসুখটাই তোর সবচেয়ে বড় সুখ। জান পাখি, একটু বোঝ, অভ্যাস করে নিতে শেখে একটু। আমি নামক এই অসুখটাকে সাথে করেই সারাটা জীবন কাটাতে হবে তোকে। কোনো দাওয়াই নেই এই অসুখ থেকে নিস্তারের। মেঘা শোনে না বিড়বিড়ানো, চেয়ে রয় রৌদ্রের কাঠিন্য দৃষ্টির পানে। ধারালো দৃষ্টি বেপরোয়া লোকটার প্রথমে চোখের দিকে থাকলেও ধীরে ধীরে দৃষ্টির গমন হয় অন্যথায়। চোখ বুলিয়ে দেখতে থাকে ভেজা রমণীর পুরো মুখশ্রী। ঝিরি ঝিরি বৃষ্টিকণার টুপটাপ বিচরণ সমস্ত মুখ জুড়ে। দুধে আলতা কাঞ্চন বর্ণের চেহারায় পানিবিন্দু মুক্তোর দানার ন্যায় চিকচিক করছে। রৌদ্রের দৃষ্টির বিচরণ এলোমেলো। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে মেয়েটার কপাল হতে চোখ মুখ সবটাই অবলোকন করে সে। লালচে হয়ে উঠেছে ফর্সা ত্বক, নাকের ডগা কপল জোড়া রক্তিম আভায় রাঙানো, তিরতির করে কাঁপছে সর্বাঙ্গ। এক পর্যায়ে দৃষ্টি নেমে আসে ওষ্ঠযুগলের ওপর। গোলাপের পাপড়ির ন্যায় কোমল অধর যুগলের তিরতিরে কম্পন নজর কাড়ে সাংঘাতিক। ঠোঁট দুটি যেন সদ্য ফোটা গোলাপ, সেথায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিকণা ভরে শিশিরের ন্যায় আধিপত্য বিস্তার করেছে। নকশিশলায় সম তাহার অধর যুগল তীব্র আকর্ষণ করলো বেপরোয়া লোকটাকে। দৃষ্টি যেথায় থামল সেথায় অমঙ্গল নিশ্চিত। খেয়ে হারিয়ে সাংঘাতিক কিছু ঘটিয়ে না ফেলে সে। সুপ্ত অনুভূতি প্রগাঢ় হয়েছে। রৌদ্র হাত মুঠিয়ে নেয়, সহসা চোখ খিচে দৃষ্টি নামায়। শ্বাস বন্ধ করে লম্বা হাঁফ ছাড়ে, হাঁসফাঁস করে লম্বা লম্বা শ্বাস টানে হাঁপানি রোগীর ন্যায়। ফের তরিতে তির্যক ধারালো দৃষ্টি নিক্ষেপ করে মেঘার দিকে। তাৎক্ষণিক ছ্যাদ করে ওঠে মেঘা। এতক্ষণে চাহনির অর্থ বোধগম্য হতেই চট করে নিজের দিকে তাকায়। এ কি হালাতোর! বিপদ সংকেতের সাইরেন বেজে উঠল কানে। এক মুহূর্তেই নিজের ভেজা শরীরের বেগতিক অবস্থা দেখে থরথর করে কেঁপে উঠল রমণী। ভেজা শরীরে ভেজা কাপড় বসে গেছে। নিজের হাল আর পরিস্থিতি খুব একটা বাজে না হলেও অস্বস্তিতে পড়ল মেঘা। রৌদ্রের সামনে এভাবেই আছে অথচ খেয়াল নেই, এজন্যই লোকটা ওভাবে দেখছিল ওকে। মেঘা হতবাক হয়ে চোখ বড় বড় করে বোকার মতো তাকালো রৌদ্রের দিকে। রৌদ্র খেয়ালি হয়ে অদ্ভুত এক দৃষ্টিতে চেয়ে ধারালো ছুরির ন্যায় মেঘার ভেজা শরীরের খাঁজে খাঁজে বিদ্ধ হলো ওর দৃষ্টি। মেঘা দ্রুত ঢোক গেলে ভেজা চুল কানের পাশে গুজে কুণ্ঠা ও লজ্জা বোধে দৃষ্টি নামায়। রৌদ্রের নির্লজ্জ দৃষ্টি বুঝে খিটখিট করে ওঠে চোখ তুলে। অসভ্য লোক, দৃষ্টি সংযত করুন। সভ্য মেয়ে, নিজেকে সংযত কর তুই। তুই সংযত থাকলে আমাকে আর অসংযত হতে হয় না। নিজে কেন থাকিস না সংযত? ইরিটেটিং, নির্লজ্জ, অসভ্য, রাইনমুখ। রৌদ্র কুটিল হাসে, অষ্টপুটে দাঁত চেপে কদম বাড়ায়, ঘাড় ডোলে, মাথার ঝাঁকায় রাউন্ড করে। মাথা ঝাঁকানো মাত্রই ভেজা চুলের পানি ঝরিয়ে আছড়ে পড়ে কপালের এধার ওধার। ধক করে ওঠে মেঘা। রৌদ্রের ফিসেল মুখ পানে তাকিয়ে ছোলকে পিছনে কদম হটায়। মেঘার দিকে দৃষ্টি গাঢ় করে বেপরোয়া যুবক তাহার কাক ভেজা রমণীর পানে সূক্ষ্ম দৃষ্টিপাত করে চোখ টিপে হাসকি স্বরে বলে, হাই গার্মি! রাগে গজগজ করে মেঘা, নাকের পাটা ফুলে আসে ক্ষুব্ধতায়। পা থামিয়ে তরতরিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করে। আসলে নির্লজ্জ বেতার ছেলে, রাইনমুখ।
গরম লাগছে তো থাকুন এখানে বৃষ্টির মাঝে, অসভ্য কোথাকার। আমার সব কিছুতে পদার্পণ করতে হবে ওনাকে, একটু যদি শান্তি দেয় আমায়, রায়নামুখ ইরিটেটিং ম্যান। মেঘা গজগজ করতে করতে দ্রুত ছাদ ত্যাগের জন্য দরজার দিকে এগোলো। হাসি সংবরণ করতে পারল না রৌদ্র, হেসে উঠল শব্দ করে। মেঘা চলে গেছে, দুহাত মিলে আকাশের দিকে মুখ তুলল সে। ঠান্ডা বাদলকে আলিঙ্গন করে তৃপ্ত প্রশান্তির শ্বাস ফেলল। হৃৎকোঠরে চলমান জোরালো ধুকপুকানি সামলে নিল শ্বাস ফেলে। পরক্ষণে কিছু মনে পড়তে স্বাভাবিক হলো ঝটফট, বিড়বিড় করল, ও শিট, ওকে তো থাপ্পড় মারতে চেয়েছিলাম। এই ইডিয়েট, দাঁড়া বলছি, মার খেয়ে যা আমার কাছে। কোন সাহসে কাল তুই দরজা আটকে ঘুমিয়েছিলি? আজ আর বৃষ্টি কমলো না, তবে ভার্সিটি না যাওয়া থেকেও ছাড় মেলেনি। বৃষ্টির মাঝে ও দুটোকে নিয়ে ভার্সিটিতে বেরিয়েছিল আদ্র। ফিরে এসে বিকেলে আবার বেরিয়েছে ওদের সাথে করে। বৃষ্টি কমে এসেছিল ততক্ষণে, তবুও ঝিরিঝিরি বৃষ্টি চলেছে সারাটা দিন। মেঘার সাফাকে সায়নদের বাড়িতে নামিয়ে দিয়েছে আদ্র। সন্ধ্যার পর গিয়ে নিয়ে আসবে আবার। সায়ন বাড়িতে নেই। সকালে শুভ্র আরও দুজন দুজনের অফিসে বেরিয়েছে, এ পর্যন্ত বাড়ি ফেরেনি। মেহেরের মা মিনারা বেগম রাতের রান্নার তোড়জোড় করছিলেন। মেয়ে দুটো এসেছে, আদ্রও আসবে, শুভ্র তো আছেই। কিচেনে ব্যস্ত তিনি। মেহের টুকটাক হেল্প করছে। সাফা মেঘা ড্রয়িং রুমে বসেছিল, আর বসে থাকতে পারলো না। মেঘা উঠে কিচেনের দিকে এগোতেই পিছু পিছু ছুটল সাফা। মিনারা বেগম পেঁয়াজ কেটে কুচি করছে নিচে বসে। মেহের মাছে মশলা মাখাচ্ছে, ফ্রাই হবে এক্ষুনি। ভেতরে ঢুকে একগাল হেসে মুখ খুলল মেঘা। মেহের আপু, একলা একলা সব করছো, আমরা তো বসে আছি, বোর হচ্ছি। আমাদের বরং কিছু কাজ দাও, ভাগাভাগি করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। মিনারা বেগম চোখ তুলে মুচকি হাসলেন, প্রশ্ন করলেন, তুমি রান্না করতে পারো মেঘা? পারি আন্টি, টুকটাক পারি, তবে সব ধরনের রান্না পারি না। মামনি আর মনি তো আমাকে কিছু করতেই দেয় না, শিখবই বা কী করে? ধীরে ধীরে শিখে যাবে। আমার মেহের সব পারে, তবুও শুনলাম ও বাড়িতে নাকি ওকে কেউ কিছু করতে দেয় না। পরিপ্রেক্ষিতে মৃদু হেসে বুক ফুলিয়ে বলে মেঘা, দেবে কেন? মেহের আপু তো ও বাড়ির বড় বউ, আপুকে সবাই কত ভালোবাসে। এখনো নতুন বউ আপু, মনি আর মামুনি সবটা সামলে নেয় তাই। সেক্ষেত্রে তুমি ও বাড়ির ছোট বউ, তোমার প্রতি ভালোবাসাটাও কম নয়, বরং একটু হলেও বেশি। তার উপর গত 5 বছর ধরে ও বাড়িতে আছো তুমি, ভালোবাসা বেড়েছে বই কমেনি। তোমাকেই বা কেউ কাজ করতে দেবে কি করে? মেঘার মুখখানা চুপসে আসে সহসা। মেঘের হাতের কাজ থামায়, ওর দিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনের। চোখ নামিয়ে নেয় মেঘা। এবারই সবাই মেঘার রৌদ্রের বিষয়ে পুরোপুরি অবগত। মিনারা বেগম হঠাৎ এই কথা বলে বসবেন তা মেহের ভাবেনি। আর বেশি কিছু বলার আগে কথা ঢাকতে ধীরে ডাকলো মেহের, আম্মু। মিনারা বেগম পূর্ণ দৃষ্টিতে তাকান, হাফ সারেন। পাত্তা না দিয়ে নরম সুরে মুখ খোলেন অভিভাবকের ন্যায়, আমি জানি সবটা, কিন্তু আজ না বলে থাকতে পারলাম না। দুঃখ পেও না মেঘা, আমি খারাপভাবে বলছি না। তবে কি জানো, মেয়েদের বিয়ে আর সংসার কিন্তু একবারই হয়। সেই একবারের সংসার ভেঙে দ্বিতীয়বার সংসার সাজাতে গেলে ঝড়ঝাপটা আসে হাজার, দাগ থেকেই যায়। ভুলক্রমে হলেও বিয়ে হয়েছে তোমার, রৌদ্র বিয়ে করেছিল তোমায়। সংসার না সাজালেও 5 বছর ধরে এখনো অবধি ওর সংসারে আছো তুমি, হয়তো ভিন্ন কারণে, তবুও আছো তো। এখন রৌদ্র ফিরে এসেছে, তুমি যেও না। সম্পর্কটা ভাঙা কি খুব প্রয়োজন? মেঘা চিবুক নামিয়েছে। মিনারা বেগম একটু থেমে পুনরায় বললেন, তুমি এখনো ছোট মেঘা, সম্পূর্ণ বোধশক্তি না হলেও বোঝার ক্ষমতা আছে তোমার। রৌদ্র একটু অগোছালো, কিন্তু আমি ওকে যতদূর জানি মন্দ নয় ও। তুমি মেনে নিলে ঠিক মানিয়ে নিতে পারবে ওর সাথে। যখন সংসার সাজাবে, দেখবে তখন ঠিক সংসারই হবে রৌদ্র। সারা জীবন তো আর এক থাকবে না ও। বিদেশ থেকে আসার পর একটু হলো তো বদলেছে, দেখবে আরও বদলাবে। সংসারটা নষ্ট করো না এভাবে। কথা শেষ করে হাঁপ ছাড়লেন তিনি, ফের মনোযোগ দিলেন কাজে। মেহের মেঘার ইতস্তত অভিব্যক্তি বুঝে কথা কাটাতে চট করে বলল, মেঘা, তুমি বরং একটু কফি বানাও, ভালো কফি বানাতে পারো তুমি। ভাইয়া আর শুভ্র না মানে, ওনারও আসার সময় হয়ে গেছে, আমরাও আছি। ওনারা আসলে সবাই একসাথে কফি খাবো ভেজা ভেজা ওয়েদারে। মেঘা সায় দিয়ে মৃদুস্বরে বলল, আচ্ছা আপু। কফির জন্য প্রয়োজনীয় সব কিছু এগিয়ে দিল মেহের। সাফা সেই তখন থেকে মিনারা বেগমের দিকে ভ্যাট ভ্যাট করে চেয়ে আসে। এখানকার বাড়তি কোনো কিছুই বোকা মেয়েটার মাঝে প্রতিক্রিয়া জাগাতে পারেনি। চোখের কোণে ভেজা কিছু অনুভব করলো সে। চোখ জ্বলছে পেঁয়াজের ঝাঁজে। পিটপিট করে চোখ মেলে রেখেছে কোনো রকমে, নাক টানলো। এগিয়ে এসে মিনারা বেগমের সামনে বসে ভেজা গলায় বলল,
আন্টি তোমার চোখ জ্বলছে না? সহসা হাসলেন ভদ্রমহিলা। বোঝা সত্ত্বেও চোখ তুলে মেয়েটার দিকে তাকিয়ে শুধালেন, কেন? পেঁয়াজ কাটছো যে? তুমি কাটছো আর আমি কাটছি, দেখো চোখ জ্বলছে ভীষণ। হাসি চওড়া হলো ভদ্রমহিলার ঠোঁটে। এই মেয়েটা যে বড্ড সহজ তা অজানা নয়। পাগলি মেয়ে, তোকে এখানে থাকতে হবে না, পেঁয়াজের ঝাঁজ খুব, বাইরে যা, পানি পড়ছে চোখ থেকে। সাফা চোখ ডলে নাক টেনে উঠে দাঁড়ালো। আসলেই টেকা যাচ্ছে না এখানে। তড়িঘড়ি করে কিচেন হতে বেরোলো সে। চোখের জ্বলন বেড়েছে আর খুলতেও পারছে না। এটুকুতেই চোখের জলে নাকের জলে একাকার নমনীয় কন্যার। কোনো রকমে চোখের ভেজা পাপড়ি যুগল ফাঁক করে সোফায় বসলো সাফা। কিটকিট করছে চোখ দুটো। জ্বলন কমাতে চোখে মুখে পানি ছিটানোর মতো সামান্য বুদ্ধিটুকু নেই গবেটের মাথায়। একাধারে হাতের উল্টো পিঠে চোখ ডলেই যাচ্ছে কেবল, নাক টানছে ক্ষণে ক্ষণে। শুভ্র আর সায়ন ফিরল একসাথে। আজান পড়ছে সন্ধ্যার। সদর বরাবর পিছু ফিরে সোফায় বসে সাফা। পেছন থেকে দেখে অতি আকাঙ্ক্ষিত আপন রমণীকে চিনতে একটু বেগ পোহাতে হলো না সায়ানের। এক মুহূর্ত থমকালো সে। বাতাসের সাথে তার কিউটি পায়ের উপস্থিতির ঘ্রাণে শিথিল হলো অন্তঃস্থল। মুহূর্তেই প্রশান্ত হাসল সে। হাতে একগুচ্ছ গোলাপ, সাফার বড্ড পছন্দ। আজ অবধি ওর সামনে ফুল ব্যতীত কভু হাজির হয়নি সায়ান। ভরা গাল হেসে শুভ্রর দিকে এক পলক তাকালো মিটমিট করে। ঠোঁট কামড়ে এগোলো, অতপর কাছে যেতেই সাফার নাক টানার শব্দ শোনা মাত্রই শিথিলতা টিকল না আর। ধক করে দ্রুত কদম বাড়িয়ে মেয়েটার সামনে দাঁড়ালো। ঠোঁট উল্টে চোখ ডুলতে দেখে তরতরিয়ে সামনে বসলো হাঁটু ভেঙে। উদ্বেগ আকুল চিত্রে বিচলিত হয়ে পড়ল। কিউটি পাই, কি হয়েছে, কাঁদছিস কেন? সাফা চোখ থেকে হাত সরিয়ে আধো ভেজা চোখে চায়। আসার আগে চোখে চিকন করে কাজল লাগিয়েছিল। হাত ডলা দেওয়ায় ঘেটে এবড়ো থেবড়ো হয়ে গেছে তা। চোখ সমেত পাপড়ি যুগল ভেজা। পিটপিট করে তাকিয়ে সায়নের ভ্রু গোটানো উৎকণ্ঠিত মুখপানে তাকিয়ে বলল, কাঁদছি না বাড়ি? তাহলে এই অবস্থা কেন? পানি কেন চোখে? আন্টি কিচেনে পেঁয়াজ কাটছে, ওখানে গেছিলাম, যা ঝাঁজ, এতেই চোখ জ্বলছে। কিচেনে গেছিস কেন তাহলে তুই? কণ্ঠ চড়া হলেও পরক্ষণে দমন করলো, ধীরে বলল, না, চোখে মুখে একটু পানি ছিটিয়ে নে, আর জ্বলবে না চোখ। লাগবে না, ঠিক হয়ে গেছে, আর জ্বলছে না। সায়ন সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। সাফা মাথা তুলে শুভ্রকে দেখল। পাশেই দাঁড়িয়ে আছে, বুকে হাত গুটিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সায়নের দিকে। দেখছে নিজের বোনের প্রতি বন্ধুর ব্যাকুলতা। ভাইকে দেখে চিকচিক করে হাসলো মেয়েটা। উঠে দাঁড়িয়ে নাক টেনে ভাইয়ার দিকে ফিরে বলল, ভাইয়া, বাড়ি যাবে না তুমি? শ্বশুর বাড়ি এসে নিজের বাড়ির কথা ভুলেই গেছো দেখছি। শুভ্র স্বাভাবিক হলো, বোনের দিকে তাকালো। মুচকি হেসে পকেটে হাত ঢোকালো। হাত ভরে কতগুলো ক্যাডবেরি বের করে বোনের দিকে বাড়িয়ে বলল, শ্বশুর বাড়িতে এসেছি জামাই আদর নিতে, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে হবে? তবে কাল যাব। সাফা গদগদ হয়ে ওঠে, সব চকলেট টেনে হাতে নেয়। আর কান দেয় না কোনো দিকে। এই মেয়ে বড় পাগল এই খাবারটার প্রতি। কেউ ওকে চকলেটের লোভ দেখিয়ে ভুলিয়ে নিয়ে গেলেও পিছু পিছু যেতে দুবার ভাববে না এই মেয়ে। সোফায় ধপ করে বসে প্যাকেট খুলে কামড় বসালো। চোখ বুজে দীপ্ত ভঙ্গিতে চিবিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। সায়ন শুভ্র দুজনেই হাসে। সায়ন ফুলের তোড়াটা বাড়িয়ে দিয়ে বলে, আর আমার? সাফা হাতে নেয় সেটাও পাশে রেখে খেয়ালি ভঙ্গিতে আচমকা হাত বাড়িয়ে সায়নের গোছানো চুলগুলো এলোমেলো করে দেয়। প্রশস্ত হেসে বলে, থ্যাংক ইউ বাড়ি। সায়ন এক মুহূর্ত থমকায়, পরক্ষণে নিঃশব্দে হাসে। শুভ্র আর থামল না, মাথা ঝাঁকিয়ে সিঁড়ির পথে পা বাড়ালো। সায়ান একখানা সাদা রুমাল বের করে পকেট হতে সাফার দিকে বাড়িয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলে, দেখি। সাফা তাকানো মাত্রই মেয়েটার ভেজা চোখগুলো আলগোছে মুছিয়ে দিল সে। ঘেটে যাওয়া কাজলের দাগ তুলে নিল সাদা রুমালে। রুমালের স্পর্শ এটুকু আপন অধিকার বোধে। নতুবা এ অবধি সেভাবে কখনো স্পর্শ করা হয়নি সাফাকে। করবে তো করবে একেবারে হালাল স্পর্শ। চোখ মুছিয়ে দিয়ে শুভ্রর পিছনে হাঁটা ধরল সে। সিঁড়ি উঠতে উঠতে দুজনের পা মিলতেই শুভ্র বলল, প্রথমে বিয়ে করে নে ওকে, তারপর যত খুশি যত্ন নিস, দ্বিধায় ভুগতে হবে না তখন। সায়ান কেবলই দীর্ঘশ্বাস ফেলল। তোর বোন এখনো ম্যাচিওর নয়। 18+ অলরেডি 20 চলছে। বয়সই বেড়েছে কেবল, বোধশক্তি কম। আর একটু বড় হতে দে, নিজেকে বুঝতে দে, সামলাতে দে নিজেই নিজেকে। তবেই না আমাকে বুঝবে আর সামলাবে। এদিকে যে তোর বয়স বেড়ে যাচ্ছে। ইকুয়াল গ্যাপ, আমার বাড়লে ওরও বাড়ছে। বাড়ুক, আর একটা বছর অপেক্ষা করি। 1 বছর? কমও হতে পারে।
তোর বোনের শুধু 1 বছর কেন, পুরো একটা জনম অপেক্ষা করতে বিনা দ্বিধায় প্রস্তুত আমি। শুভ্র মুচকি হাসলো, বলল কৌতুক স্বরে, ধৈর্যবান যুবক যদি একটু পায়ের ধুলো দিতেন তাহলে আমিও আর কিছুটা দিন অপেক্ষা করে আপনার বোনকে শুধরে নিতে পারতাম। মেহের আবার কি করলো? তোর বোন এখনো ভাইয়া ডাকে আমায়, গাধা একটা। রোজ রোজ ভাইয়া ডেকে ডেকে ঘুম ভাঙায়, কেমনে সহ্য করি বল। সায়ন হো হো করে হেসে উঠল, করিডোরে উঠে পাশাপাশি পা বাড়াতে বাড়াতে বলল, এজন্যই তোর বোনকে ভাইয়া ডাক থেকে বিরত রেখেছি। ভাগ্যিস ও আমাকে ভাইয়া বলে ডাকে না। অভ্যাস বড় বিপদ ডেকে আনে ভাই। কাল সকালে মেহেরকে তুই করে সম্বোধন করার জন্য বাপ মা বাবাই সবার কাছে ঝাড়ি খেয়েছি। এখনো মেহেরকে তুই করে কথা বলিস? না, তেমনটা নয়, মুখ ফসকে বেরিয়ে যায় মাঝে মাঝে। তুই বরং এখন থেকে তুমিটা আয়ত্ত করে নে। আমার যে অভিমানী বোন, বিয়ের পর ওকে তুই করে বললে আস্ত রাখবে না তোকে। সায়ান নিজের ঘরের দরজার সামনে দাঁড়ালো, হাসলো কিছুটা, পরক্ষণে হাসি আটকে শুভ্রের দিকে তাকালো, পিছু পিছু এসেছে ও। ফিক করে ঠোঁট ফাঁক করে বলল সায়ান, আসলে অভ্যাস বড়ই কঠিন। এখন তুই আমার রুমে আসছিস কেন? তোর বউয়ের ঘর ওদিকে, ভুলে গেলি? শুভ্র জিভে কামড় বসায়, মাথা ঝাঁকিয়ে বলে, দেখেছিস, তোর ঘরে আসাটাও ওই অভ্যাস। মানুষ কেবলই অভ্যাসের দাস। যাই বউয়ের ঘরে ফ্রেশ হয়ে নেই আগে। চটপট মেহেরের ঘরের দিকে ফিরল শুভ্র। সায়ানুর যাওয়ার পানে তাকিয়ে ঘাড় ঝাঁকায়, হাসি মুচকি। পরপর কয়েকটা দিন পেরিয়েছে, রোজকার রুটিন মাফিক দিন চলছে। যে যার মতো কাটাচ্ছে দিনগুলো। রৌদ্র দেশে ফেরার মাস পেরোলো বোধ হয়। সেই বেপরোয়া ছন্নছাড়া হয়ে দিন চলছে তারও। সারাদিনে দেখা মেলে না, রাতে ফেরে, তাও অনেক রাত করে। দেখাটুকু হয় কেবলই সকালে নাস্তার টেবিলে। তারপর উধাও হয় সেই ছেলে। সারাটা দিন কোথায় থাকে না থাকে খোঁজ নেই। কোথায় খায় কি খায় জানা নেই। এমনই তো ছিল 5 বছর আগেও, একটু কি পরিবর্তন হয়নি? সেই ছন্নছাড়া বিরাগী হয়ে রয়েছে এখনো। তোফায়েল কাবির ছেলের কাণ্ড দেখেও চুপ করে আছেন। মাঝে মাঝে রুবিনা কাবিরকে কথা শোনান, শুনে যান রুবিনা কাবির। তিনি যে ছেলেকে নিয়ে বড় মুখ করে বেড়ান, কিন্তু ছেলে কি তার সেই মুখ রক্ষা করে? তবে একটা খটকা আছেই, এভাবে ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়ানোর জন্য টাকা কোথায় পায় রৌদ্র? আগে তো তৌসিফ কাবির দিয়ে দিয়ে বিগড়ে ফেলেছেন। এখন কোথায় পায়? বিদেশে 5টা বছর কাটিয়েছে, ফিরে আসার পর লাক্সারিয়াস লাইফস্টাইল নজরে ঠেকেছে। কি করে খোঁজ খবর, আর ছেলের ভাষ্যমতে ওখানে জব করতো রৌদ্র। কিন্তু কিসের জব তাও অজানা। এখন দেশে ফেরার এতগুলো দিন পেরোলো। মদ গেলা, মুহূর্তে মুহূর্তে সিগারেট পোড়ানো, নামি দামি পোশাক, সারাটা দিন খেয়ালের বশে বাইরে টাইম স্পেন্ড করা, খাওয়া, এসবের টাকা আসছে কোথা থেকে? তোফায়েল কাবির খোঁজ করেও হদিশ পাননি। ছেলে যে কর্মঠ হয়েছে তাও নয়, হলে পরে পরিবর্তন নজরে আসতো। তাহলে কি তবে একটা পরিবর্তন ঠিক নজরে এসেছে, মেঘার প্রতি দুর্বলতা। তোফায়েল কাবির খুব করে লক্ষ্য করেছেন এটা। দুর্বলতা না অন্য কিছু তা সঠিকভাবে ধারণা নেই, তবে কিছু তো একটা বটে। এটাকে গাঢ় হতে না দেওয়ার শত কসরত করছেন তিনি। আজ বৃহস্পতিবার রাত। ইদানিং রোজ রোজ ভার্সিটিতে যাওয়া হচ্ছে। সেমিস্টার শেষ প্রায়, পড়ার চাপ পড়েছে খুব। ট্রাম পেপার তৈরির জন্য 2 সপ্তাহের ডেডলাইন পেরোতে হাতে আর 2টো দিন বাকি। মেঘা এখনো কিচ্ছুটি করেনি, ফেলে রেখেছে সবটা। রবিবার পেপার সাবমিটের লাস্ট ডেট। এখনই রাত বিরেতে চিন্তায় চিন্তায় হয়রান সে। কেন আগে থেকে ফেলে রাখলো সবটা, এখন সব ঘেটে যাচ্ছে। সন্ধ্যা হতে টানা 8টা পর্যন্ত পড়ার টেবিলে বসে থেকেও লাভ হয়নি। ল্যাপটপের স্ক্রিন খুলে বসেছিল, হেডলাইনটুকু লিখে শেষ করতে পারেনি। ডিনারের পর আবার বসেছে স্ক্রিন খুলে। অবস্থার উন্নতি নেই একটু। মেইন টপিকে জটিল জটিল তাত্ত্বিক শব্দগুলো কেবলই মাথায় ঘুরপাক খাচ্ছে। সাফাটা কি করেছে কে জানে। এই মুহূর্তে আদ্রের সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই। মেঘা কিছুতেই পেপার টেস্টে মন বসাতে পারছে না। ট্রমা ক্রিয়েট হচ্ছে নিজের মাঝে। সবটা খিটখিটে অনুভূত হচ্ছে। শেষে কিনা সব ছেড়ে রাত্রি 10টা থেকে ল্যাপটপ খুলে রেখে বারান্দায় বসে লাস্ট ঘন্টা যাবৎ ফোনে কথা বলে মন হালকা করেছে মেঘা। ফোনের ওপাশের জন বড্ড চেনা, মেঘার সব সময়ের সঙ্গী। নিজেকেও রেডিওর মতো করে সব কথা উজাড় করে দেয় ওখানে। আর ওপাশের কান জোড়া মনোযোগ দিয়ে শোনে সবটা। সবটা মেনে নেয় বিনা বাক্যে। মেঘা কেবলই চঞ্চল সেখানটায়। সব কথা বলতে পারে ওখানে। সব অভিযোগ অভিমান আবদার চাওয়া পাওয়া উগরে দেয়। বিপরীতে সান্ত্বনা যোগে কাছে থাকলে হয়তো আদরে আলিঙ্গন জুটত। এখন বাজে 11টা 10। টানা 1 ঘন্টা কথা বলে হাঁপিয়েছে একবিংশী। অবশেষে তার গল্পের ঝুড়ি খালি হলো। কান হতে ফোন নামলো, এখন প্রশান্ত অনুভূতি হচ্ছে।
হালকা লাগছে নিজেকে। লম্বা লম্বা শ্বাস টেনে ঘরে আসলো মেঘা। সাফা ততক্ষণে ঘুমে অচেতন। আধার ঘরে ড্রিম লাইট আর ল্যাপটপের স্ক্রিনের আলো। ল্যাপটপ চোখে পড়া মাত্রই ফের চিন্তাটা ভর করলো মাথায়। ঠোঁট উল্টে টেবিলে বসলো লাস্টবার। ঘুম পাচ্ছে, তবুও শেষ চেষ্টা করে একটু লিখলেই এগোবে কিছুটা। মেঘা শান্ত মস্তিষ্কে কিছুটা টাইপ করলো। ব্লক কাটিয়ে টার্ম পেপারে টপিক অনুযায়ী কিছু শব্দ লিখে উঠতে পারলো অবশেষে। বেশিক্ষণ টেকা গেল না ঘুমের জোরে। এক মুহূর্তের জন্য টেবিলের মাথা কাত করতে গিয়েই সেখানে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই আর। চেয়ারে আনিজি বসে থেকে টেবিলে মাথা এলিয়ে কাত করে বেঘোরে ঘুমের রাজ্যে তলিয়েছে রমণী। ঘুম কাতরে সে এক হাত মাথার নিচে, অন্য হাত ঝুলে এসেছে টেবিলের পাশে। এদিক ওদিক হলে চেয়ার থেকে ধপ করে পড়তে সময় লাগবে না। 12টা পেরিয়েছে সে কখন। রৌদ্র ফিরেছে, ফ্রেশ হয়েছে, অতপর খুঁজতে বেরিয়েছে নিজের প্রশান্তি। ঘর ছেড়ে মেঘার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ইদানিং মেঘা দরজা লাগালেও টুকটুকি ঘুমানোর আগেই খুলে রাখে। রৌদ্রের সাথে ডিল হয়েছে তার, বিনিময়ে চকলেট। ঘরে ঢুকে বিছানার উপর কেবল একজনকে দেখে কপালে ভাঁজ পড়ল বেপরোয়া লোকটার। অবয়ব দেখে বুঝতে বাকি রইল না এটা তার আপন নারী নয়। ওই ইডিয়েট কোথায়? ওয়াশরুমে। আচানক ঘাড় ঘোরাতেই দরজার পাশে টেবিলে নজর পড়ল। অমনি তিক্ত ভাঁজ পড়ল কপালে। কিছুক্ষণ চেয়ে থেকে বুকে হাত গোটালো। আসলে এই মেয়ের যেখানে সেখানে ঘুমানোর অভ্যাস। সামনে ল্যাপটপ ওপেন এখনো। রৌদ্র এগোলো, মুখোমুখি হাঁটু গেড়ে বসলো। সেও একইভাবে মাথা কাত করে টেবিলের ওপর রাখলো। মৃদুমন্দ হেসে চেয়ে দেখলো ঘুমন্ত রমণীকে। এই ঘুমপড়ির ঘুমন্ত চেহারা না দেখা অবধি চোখে ঘুম ধরা দেয় না। মেঘা মাথার চুল বাঁধেনি আজ, খোপা খুলে এলোমেলো চুল। রৌদ্র বিড়বিড় করে, ইডিয়েট। অতপর রমণীর নিথর দেহখানা আগলে নিয়ে বিছানার দিকে এগোয়। ঘুমন্ত মেয়েটা নিস্তেজ শরীরটা খাটে বসিয়ে নিজের সামনে বসে। মেঘাকে নিজের বুকের সাথে ভর করিয়ে ওর মাথাটা নিজের বুকে রাখে আলগোসে। বিভ্রান্ত হয়ে নড়ে চড়ে ওঠে একবিংশী। ঘুমের ঘরে কুঁচকে ফেলে মুখ। রৌদ্র কিছুটা সময় দেয় ওকে শান্ত হওয়ার জন্য। পিঠে হাত বোলায় ধীরে। রমণী স্থির হতেই নিজে চোখ বুজে নেয়। মাথায় এলিয়ে নাক ডুবিয়ে দেয় রমণীর কাঁধের নিকট এলোমেলো চুলের ভাঁজে। লম্বা শ্বাস টানে বুক ভরে। পরপর কয়েকটা। এই ইডিয়েটের চুলের ঘ্রাণ কোনো নেশার দ্রব্যের থেকে কম নয়। চোখ খুলল রৌদ্র, নিজেকে সামলে চুলগুলো আলগোছে গুছিয়ে দিল। পেঁচিয়ে বেনি পাকানোর চেষ্টা করলো, কোনো মতে রশির ন্যায় পাকিয়ে তবেই থামলো। খোলা রাখলে এলোমেলো চুলে ঘুমে ব্যাঘাত ঘটাবে এই মেয়ের, তা তো হতে দেওয়া যায় না। সবশেষে মেঘা সন্তর্পণে শুইয়ে দেয়। বেঘরে ঘুমানো রমণীর পানে খেই হারিয়ে তাকিয়ে রয় বহুক্ষণ। এ যেন চোখের প্রশান্তি। রোজ রোজ এই প্রশান্তি না পেলে তীব্র অশান্তি লাগে। কিছু সময় পার করে উঠে আসে রৌদ্র। বেশিক্ষণ থাকলে নিয়ন্ত্রণ হারাবে সে। ঘুমন্ত রমণীর একটু সুযোগ নিতেও নারাজ তার বেপরোয়া হৃদয়। নতুবা কত কিছু করে ফেলতো এতদিনে। বেরোনোর আগে টেবিলের ওপরে ল্যাপটপটা চোখে পড়ল রৌদ্রের। লক করার সময় আরও চোখে পড়ল ট্রাম পেপারের হেডলাইন সহ আরও কয়েকটা লাইন। এই মেয়ের অ্যাসাইনমেন্ট। এটা করতে করতেই ঘুমিয়ে পড়েছিল এখানে। টপিক বেশ হার্ড। রৌদ্র কিছু একটা ভাবলো। স্ক্রিন লক করে ল্যাপটপ হাতে নিয়ে বড় বড় পা ফেলে বেরোলো ঘর ছেড়ে।